রাজনৈতিক অঙ্গনে নির্বাচন সহ নানা ইস্যুকে কেন্দ্র করে টানাপোড়েন চলছিল সরকার ও বিএনপির মধ্যে। গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে সমঝোতায় পৌঁছে দুই পক্ষই নিজেদের আগের অবস্থান থেকে সরে যেয়ে কিছুটা ছাড় দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে একমত হয়েছে। যদিও এ ধরনের সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। এখন প্রশ্ন হলো, বর্তমান বাস্তবতা বিবেচনায় নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? রাজনৈতিক অঙ্গন থেকে কেটে যাবে কি সকল ধোঁয়াশা? ফিরবে কি স্বস্তি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। ফেব্রুয়ারিতে ভোট, রাজনৈতিক দলগুলোর মত কি? এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। দেখুন, আমরা সংস্কার কমিশনের সাথে 3 তারিখে আবার বসছি। সেদিন 4টা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল। আমরা মোটামুটি 3টা বিষয় আমরা অনেকটা একমত হয়েছি। আমরা ওনাদেরকে জানতে চেয়েছি যে আপনাদের এই যে আলোচনার বিষয় কয়টি। ওনারা বলল 16 থেকে 18টি। তাহলে 16 থেকে 18টি হলো এক একদিন 4 দিন 4টা করে আলোচনা করলে আপনার 4 দিনে শেষ হয়ে যায়। 4 দিনের সংস্কারের ব্যাপারে 110 থেকে 120টা প্রশ্ন তো ঐক্যমত আছে। যেটার সাথে ঐক্যমত না সেটা নিয়ে আলোচনা চলতেছে। 70 অনুচ্ছেদ আপনার, তারপরে আপনার সংবিধান সংশোধন, আপনার তারপরে নারী আপনার আসন সংখ্যা বৃদ্ধি ইত্যাদি সহ কিছু কিছু ব্যাপার নিয়ে যে আলোচনাটা করবে সেটা শেষ করতে পারে। তাহলে সংস্কার আমরা মনে করি যে এটা জুনের মধ্যে বলে নির্বাচনটাকে আরও বিতর্কিত করার চেষ্টা করতেছেন। আমরা সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই, আসলে আপনারা তো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছেন। মান সম্মানের সাথে একটা নির্বাচন দিয়ে আপনারা বিদায় নিলে আমরা জাতি খুশি হবেন। এবং সেটা প্রতিধ্বনিত হয়েছে লন্ডন বৈঠকের পরে। লন্ডন বৈঠকের পরে যখন একটা সমঝোতার সুর অথবা একটা বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে না, এটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে, সেই ক্ষেত্রে সরকারের সমস্ত ফোকাসটা এখন সংসদ নির্বাচনের দিকেই দেওয়া উচিত। করিডোর বন্ধ, স্থানীয় সরকার নির্বাচন এগুলোর থেকে বেরিয়ে এসে শুধুমাত্র রুটিন কাজগুলো করা। কারণ ওনাদের কোনো মন্ত্রণালয়ের কোনো ইতিবাচক কোনো কাজ করার মতো যোগ্যতা কিন্তু এই উপদেষ্টাদের নেই। ডক্টর ইউনূস সাহেবের একদম প্রথমত কাজ হবে যে আপনার যারা রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত অথবা রাজনৈতিক দলকে উৎসাহিত করছে, এটা আমরা এখন সবাই জানি। আমরা এখন কয়েকজন উপদেষ্টার নাম জানি যারা রাজনৈতিক দলকে উৎসাহিত করছেন, আবার কয়েকজন উপদেষ্টা সরাসরি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন, এগুলো আমরা জানি। তাইলে ওনাদেরকে বাদ দিয়ে একটা নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যাক। যা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার জনগণের সমস্যা সমাধানের জন্য জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে এবং জাতির প্রতি তারা আপনার এই যে বিভিন্ন প্রশ্নে আপনার আইন শৃঙ্খলার অবনতি, দুর্মূল্যের ঊর্ধ্বগতি, সুশাসন, তারপরে আপনার আইন শৃঙ্খলার সুব্যবস্থা ইত্যাদিগুলো তারাই করবে। সুতরাং আমরা মনে করি যে যদি কিন্তুটাকে আমরা কিছুটা উপেক্ষা করে আমরা ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম। হাবিবুর রহমান হাবিব, প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী অনিশ্চয়তা পুরোপুরি দূর হলো কি? ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপনি কতটা আশাবাদী? আপনাকে ধন্যবাদ। দেশ টিভির সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ দুজন আলোচককে শুভেচ্ছা। খুব ক্লান্ত। রাত 3:15টায় পাবনা ঈশ্বরী থেকে বের হয়েছি, 3:45 এসে পৌঁছালাম। ভয়াবহ যানজট। যাবার দিনে আমার 16 ঘন্টা লেগেছে। সাধারণ সেলিম বললেন না সরকারের এই যে ব্যর্থতা, আমি বারবার লাইফে গিয়ে পড়েছি। এই সিস্টেমে আসেন লোক পার্কের দেয়, তারপর তো একটা ভয় আসছে। তো আবার এখন যাব, কালকে আবার আসবো। তো আজকে যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা। আগে একটা কথা ছিল, অনিশ্চিত একটা ছিল যে এপ্রিলে নির্বাচনের কথা বলা মানে এই নির্বাচনের হবে না, এপ্রিল মাস কোনোভাবে আমাদের নির্বাচনের জন্য না উপযোগী না। এখন যেটা হচ্ছে সেটা হলো প্রধান উপদেষ্টা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেখা করেছেন, কারুর ভাষ্য অপরাধ করেছেন। উনি বক্তব্যে বললেন যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা দেখা করাটা অন্যায় করেছে। এতদিন তাকে আমি সম্মান করতাম, এখন আর তাকে সম্মান করতে পারছি না। ছাত্রদের উদ্দেশ্যে বলছে যে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও, প্রধান বিচারপতির কাছে যে পাকিস্তানে যেমন ইমপিচমেন্ট করে, ইন্ডিয়াতে এ করে যে প্রধান এখানে রাষ্ট্রপতি এবং সেনাপতিকে এদেরকে সরিয়ে দাও, চুপ্প এবং একে মানে একেবারে এই ভদ্রলোকদের কারণেই
বিগত আওয়ামী লীগের সরকার বা বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী উৎসাহিত হয়েছে। কিসের নির্বাচন? কোনো নির্বাচন দরকার নাই। নির্বাচন দিয়ে কী হবে? কী হবে নির্বাচন? কোনো দরকার নাই। আওয়ামী লীগ গেছে, বিএনপি আশীর্বাদ, এরা হলো দুর্নীতিবাজ। এখন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিশুত্তর আমার কথা বলতে পারে না, তো দিতে পারে না। পরে উনি আর অসুস্থতা ফিল করে চলে গেছেন। আমি পরে আমার কথা বলছি, মানে আমি প্রতিবাদ করলাম। মানে একেবারে রাষ্ট্রদ্রোহী কথা, মানে টোটালি সরকার উৎখাতের জন্য ওনার বক্তব্য, টোটালি। এবং বলছে তোমরা এটা করো, ওদেরকে সরাও, ওদেরকে নিয়ে আসো, প্রধান বিচারপতিকে নিয়ে আসো, বা আরও লোক আছে তাদেরকে নিয়ে আসো, এই দেশ চলবে না। তো এই যে উস্কানো এরকম, জামাত ইসলাম বিভিন্ন জায়গায় তারা এমন এমন বাজে বাজে কথা বলে তারা এটাকে বিভিন্ন মিডিয়াতে তারা করছে। জামায়াতে ইসলামীদের সামনে থেকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, যে আলোচনায় আমরা ছিলাম, অন্যদিকে এনসিপি বলছে একটি দলের সঙ্গে আলোচনায় নির্বাচনের তারিখ চূড়ান্ত হতে পারে না। কি বলবেন এ বিষয়ে? না, এটা খুব পরিষ্কার জিনিস। তো উনি তারেক রহমান দেশে থাকতেন, তাহলে তো ওনার সাথে দেখা হতো। যখনই আমার দল যেত তখন তো উনিও যেতেন। যেহেতু উনি দেশে নেই, দেশের বাইরে আছেন, উনি গিয়েছেন, সেখানে দেখা হয়েছে। দেখা তো অপরাধ তো না, আলোচনা করেছেন। তাই তো আমাদের তো দাবি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেখানে ওনার সাথে আলোচনা করে ফেব্রুয়ারির মধ্যে করার চিন্তা ভাবনা করেছেন। আমরা তো এখনও মনে করি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে। নির্বাচন কমিশন রেডি, তারা অনেক আগেই নির্বাচনী আসন বিধি চূড়ান্ত করেছে। তার মানে তারা রেডি, তাদের ভোটার তালিকা থেকে শুরু করে সব কিছু তারা সব দিক দিয়ে তারা প্রস্তুত। তো এখানে এই নির্বাচন নিয়ে তো ওনার যে প্রতিক্রিয়া দেখাচ্ছে কারা, দুই তিনটা দল, বিশেষ করে জামাত এবং এনসিপি এবং আর ইসলামিক দু একটা দল। কেন দেখাচ্ছে তারা? তাদের ক্ষমতায়, তাদের ক্ষমতা ভোগ করতেছে। তো তারা জানে যে নির্বাচন হলে তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। কারা ক্ষমতা ভোগ করছে? জামাত এবং এনসিপি। এটা দেশ চালাচ্ছে তারা, অনেক ক্ষেত্রে তো যে কারণে ওরা নির্বাচনটা চাচ্ছে না। আমার ক্ষমতায় আছে, ক্ষমতা ভোগ করে, অনেকখানি ক্ষমতা ভোগ করতেছে। তো জামাত তো অনেক, জামাতের তো 5% ক্ষমতা ভোগ করার তো আপনার অধিকার। একই অভিযোগ তো বিএনপির বিপক্ষেও করা হয় যে প্রশাসনের নিয়ন্ত্রণ বিএনপির হাতে। প্রশাসনিক নিয়ন্ত্রণ সারা বাংলাদেশে তো বিএনপির সব জায়গায় তো ছিল। আপনি সরাই কাকে দেবেন? আওয়ামী লীগের একটা সরাই দিলে বা চলে আসতে, সেখানে আসেন এনসিপি তার নাই। জামাত যেখানে পাচ্ছে সেখানে মানে অল্প সমর্থিত আওয়ামী লীগকে নিয়ে জামাত বানিয়ে ফেলতেছে। বিভিন্ন জায়গায় জামাত তো আওয়ামী লীগের লোকজনকে যোগদানও করাচ্ছে। এবং এর সাথে কিছু মানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেমন শহীদুজ্জামান যে কথা আমি আবার বলছি, উনি বিএনপিকে বলছে একটা দুর্নীতিবাদ দল। আমি ওখানে বসা, উনি বলছেন তারেক রহমানের সাথে ইউনূস যোগাযোগ করে অন্যায় করেছেন, ছেলেদেরকে উস্কাচ্ছে, তোমরা ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ করো, আর লোক নাই তোমাদের, আরেকজনকে তোমরা নিয়ে আসছিলে, আজকে সে বিএনপির কাছে গেছে। এই যে উস্কানমূলক, এর মধ্য দিয়ে এরা পানি ঘোরা করার চেষ্টা করতেছে। আমি মনে করি যত পানি ঘোরা করার চেষ্টাই করুক, এই দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলি যারা আছে, সাধারণ পক্ষে যে দলগুলি আছে, তারা কয়টা আসন পাবে সেটা তাদের কাছে মুখ্য বিষয় না। তারা বাংলাদেশকে গণতন্ত্রকে সম্মান করে, গণতন্ত্রের সম্মান রাখার জন্য তারা নির্বাচন চায়। আমাদের প্রগতিশীল দলগুলি সবাইকে আসন অনেকগুলি করে পাবে না, পাবে না। কিন্তু তারা নির্বাচনটা এই জন্য করতে চায়, নির্বাচনটাই একটা দেশের হলো সরকার পরিচালনার হলো মূল। যে কারণে আমি কয়টা আসন পাবো সেটা তারা চিন্তা করে না। কিন্তু এরা মনে করতেছে, এবং এর তারা ক্ষমতা ভোগ করে না, ক্ষমতা তারা ভোগ করতে তারা এটা করতেছে। এবং আমি আজকে পরিষ্কার করে বলি, এখন যুদ্ধ যে কোন জায়গায় যাবে, যুদ্ধ ওই জায়গাতে যাবে যেভাবে জামাত শুরু করেছে। যেমন পরিষ্কার বলেছে যে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি, তবে এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এক পাকিস্তান রাজাকার আলবদর আসাম তৈরি করেছে তারা। এবং তার আমির একটা শফিকুর রহমান বলেছে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না, আঙ্গুল তুলে কথা বলে জিপটা ডান হাত না বাম হাত দিয়ে জিপটা টেনে পায়ের নিচে ফেলে দেবো। এই যে সমস্ত কথাবার্তা, ইদানিং কিছু তাদের দলের কি বলছে তারা, উনি আরেকটা কথা বলছেন যে মুজাহিদ এবং মুজিবুর নিজামী বেহেশতের দরজায় এই বাংলাদেশ থেকে জান্নাতের টিকিট বিক্রি হবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। এবং আরেকদিকে বলছে কি যে জামাত ইসলামের আল্লাহর দল,
একমাত্র আল্লাহর মুনিব দল, এবং জামাতকে যারা ভোট দেবে না তারা ইসলাম তারা বিশ্বাস করে না। এই যে সমস্ত কথাবার্তা, তাদেরকে সেই সমস্ত পার্সেন্টেজ হিসাব করা যায়, জামাতের তো এত পার্সেন্টেজ নাই যে যে ক্ষমতা তারা ভোগ করছে। এনসিপি আন্দোলন করেছে, সবাই করেছে আন্দোলন, তো সবাই যে সমস্ত লোক সবাই তো আমরা আন্দোলনে ছিলাম। হ্যাঁ, তারা সামনে ছিল ওই সময়, তাদের আমরা যখন 90-তে ছাত্র আন্দোলন করেছি, আমরা কি অস্বীকার করি যে 82 সাল থেকে শুরু করে সেই আমাদের মনির ভাই, তাহের ভাই, হাসিফ ভাই, জাহাঙ্গীর ভাই, জালাল ভাইরা যে আন্দোলন করেছিল, আমরা কি অস্বীকার করি? আমরা 90 আমাদের হাত দিয়ে সাথে পতন হয়েছে, আমরা এই সম্মান করি দীপালি শাহ, জাফর জয়নের দিয়ে আমরা শুরু করি। সেই জায়গা থেকে হাবিবুর রহমান হাবিব, আপনার ভাষ্য মতে যে ক্ষমতার সুবিধা ভোগ করতেই তারা নির্বাচন বিলম্বের চেষ্টা করছে। তারপরে এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা, তার আগে দিয়ে রমজান এবং ঈদ, সব মিলিয়ে ওনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে একটা দাবি জানিয়েছেন। ওনাদের সরাসরি অথবা আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু ওনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা চেয়েছেন। তো সেক্ষেত্রে তো জামাত ইসলামের এই প্রতিক্রিয়া দেওয়ার কোনো রাজনৈতিক কোনো কারণ নাই। এটা ধরেন এক ধরনের শিষ্টাচার বহির্ভূত আপনার এটা বিবৃতি। কারণ আপনার একটি রাজনৈতিক দল বলতে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দলটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই দলের আশেপাশে দিয়েও কেউ নাই, আমরা যারা ছোটোখাটো রাজনৈতিক দল করি আমরা এটা উপলব্ধি করি। তো সেক্ষেত্রে বাংলাদেশের সংকটের সমাধানের জন্য বিএনপির সাথে আলোচনা করেই সমাধান করতে হবে। ধরেন দল আছে 40টা, 39টা দল যদি একমত হয় আর বিএনপি যদি একমত না হয়, তাহলে তো আর সংকটের সমাধান হবে না। তাহলে বিএনপিকেই একমত হতে হবে এবং বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে আছেন তারা একমত হবেন। এখানে এনসিপি সমস্যাটা হলো যে কি, আসলে এনসিপি পথ হারিয়ে ফেলেছে। এটা ধরেন রাজনৈতিকভাবে এটা কোনো প্রাসঙ্গিক না এবং এটা আসলে ক্ষয়িষ্ণু। তারা নিজেরা পয়লা বৈশাখ এবং আপনার মে মাসের 1 তারিখের প্রোগ্রাম পাশাপাশি নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে তাদের অবস্থানটা তারা জানান দিয়ে ফেলেছে এবং তাদের অবস্থানটা যে একেবারে ক্ষয়িষ্ণু। পাশাপাশি তাদের সবাই বিরুদ্ধে ব্যাপক একটা দুর্নীতির যে অভিযোগটা এসেছে, মানুষ শির উঠের মতো ঘটনা। শেখ হাসিনা চাকরে যদি 15 বছর 400 কোটি টাকা কামায়, আর আপনার ওই সজীব ভুঁইয়ার আপনার এপিএস 7 মাসেই 322 কোটি টাকা, তাহলে সেটা হিসাব করলে দেখা যাবে যে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে ফেলবে। তো মানুষ কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যদিও আমরা সেটা চাইনি। আমরা চেয়েছিলাম যে এই যে ছাত্র আন্দোলনে এই নেতারা আমাদের একটা বীর যোদ্ধা হিসেবে সবাই সামনে স্বীকৃত থাকুক এবং তাদের অবস্থানে থাকুক। তারা নিজের অবস্থান হারিয়ে ফেলার কারণে তারা আজকে যেটা তারা আবারও আমরা দেখছি যে পরস্পর বিরোধী অবস্থান করছে রাজনৈতিক দলগুলো, তাহলে কি আবারও নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ আমরা দেখব? না, আমি এই যে দুইটা দলের কথা বললেন, অন্যরা বলেছে, আমি এটা মন্তব্য করতে খুব প্রয়োজন মনে করছি না, কারণ আসল আলোচনায় আমি ঢুকতে চাই। আমি প্রসঙ্গক্রমে একটা খালি অন্য মন্তব্য করি। যেমন ধরেন, আমাদের প্রধান উপদেষ্টা এবং সরকারের উপদেষ্টা মণ্ডলী বলেন, যাই বলেন, হ্যাঁ, তারা তো সবসময় তো ন্যায্য আচরণ করছে না। তা সেইটা কি, আমি যদি অন্যভাবে বলি, দেখেন, ওনারা বিপদে আপদে পড়লে ডাকেন সবাইকে। আমরা পত্রিকার মাধ্যমে জানলাম যে বিএনপি নাকি এখানে 4 বার দেখা করতে চাইছে, তারা সময় পায়নি। তারপরে তাদেরকে সময় দিল, কিন্তু তার আগে আমরা জানলাম জামাত ইসলামের সাথে তাদের মিটিং আছে, 2 দলের মিটিং হবে। পরে আমরা দেখলাম আকস্মিকভাবে ওই যে এনসিপি কে ডেকে নিয়ে যাওয়া হলো। এনসিপির নেতারা ওনার কি বলে ঘরের মধ্যে যে কথা বলে আসে। আর আমাদের বাম গণতান্ত্রিক জোট, আমরা অনেকবার বলার পরও বাম গণতান্ত্রিক জোটগতভাবে আমাদেরকে এখনো পর্যন্ত আলাদাভাবে কোনো অফিসিয়াল কথার জন্য বলছি, অন্য সময় ডেকেছে, সংকটে পড়লে আমরা গেছি, সর্বশেষ গেছি, সেটা অন্য আলোচনা। এই সময় তো দেন না। তা সুতরাং এই প্রধান উপদেষ্টা, আমার মনে হয় ওনাদের ক্ষুব্ধার একটা কারণ হইতে পারে, যে ব্যক্তি বা গোষ্ঠীকে যে সুযোগ সুবিধা দেয়, এইবার তারা হয়তো মনে করতে পারে যে আমরা বোধহয় পিছায় পড়ে গেলাম। এইটা আমার কাছে মুখ্য আলোচনা। মুখ্য আলোচনার বিষয় হওয়া উচিতটা কি যদি বলেন। আমি অন্য প্রশ্ন, ওই লন্ডনকে ঘিরে অন্য 2টা কথা বলেই আরেকটা সুযোগ থাকলে এই রাউন্ডে বলি। লন্ডনকে ঘিরে বরঞ্চ আমাদের বক্তব্য, আগে আমি নির্বাচন নিয়ে আমাদের কথা পরিষ্কার করে বলে দিয়েছি। আমরা এটা একটা কোশ্চেন পরিষ্কারভাবে আমি তুলতে চাই, এটা আগেও বলেছি, এখনো বলি পরিষ্কার করে। ওইখানে খলিল সাহেব, উনি কেন এইখানে, এই প্রশ্ন আমাদের, কারণ তার সম্পর্কে কিন্তু আমরা জানি। এবং আমি এইটা আনুষ্ঠানিকভাবে ওই কথা বলতে চাই যে এই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের কিন্তু জানানো হয়েছিল রাজনৈতিক দলগুলোর সাথে কে যোগাযোগ করবেন, কোন উপদেষ্টা। তো উনি তো এই দায়িত্ব কখনো শুনি নাই। তো উনি কেন থাকলেন, কেন প্রেস ব্রিফিং সহ করলেন, সেটা একটা বড় প্রশ্ন। এই কারণে, কারণ উনি বিতর্কিত এবং ওনার কর্মকাণ্ডের মধ্যে নানা প্রশ্ন কিন্তু সামনে আসছে, সেইটার সমাধান এখনো হয়নি। আরেকটা কথা বলতে চাই,
এই দীর্ঘ বৈঠকে কি হলো, এবং শুধু বৈঠক না, আমাদের প্রধান উপদেষ্টা যে এখানে গেছেন, সাদাত হোসেন সেলিম ভাই শুরুতে কিছু কথা বলেছেন, এগুলো পুরনো আলোচনা, এইটার তো একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কারণ উনি যেহেতু রাষ্ট্রীয় সফরের কথা বলেছেন। সুতরাং কি হলো সেইটার মধ্য দিয়ে বরঞ্চ স্বচ্ছতা আসবে। আমরা যে সংস্কারের কথা বলছি, যে বিগত দিনে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকরা যেটা করেছে, আমরা আগামীতে এমন কিছু করব যাতে করে এই জায়গাগুলোতে কোনো সংকট না থাকে, তাহলে বরঞ্চ এই স্বচ্ছতার কাজই করা দরকার বলে আমরা মনে করি। এটি একটি কথা। এখন ধরেন ওই যে বললাম যে সংস্কারের কথা বলছেন, আমি এখানে আরেকটা প্রশ্ন খালি তুলি। হাবিব ভাই তার আলোচনায় এইখানে আমাদের কতকগুলো যারা ইসলামের নাম বলেই রাজনীতি করেন, মুক্তিযুদ্ধের অনেকে বিরোধিতাও করেছেন, সবাই না, ইসলামের কথা বলেন, অধিকাংশ মানুষই মুক্তিযুদ্ধের ছিলেন, কিন্তু পলিটিক্যাল ইসলামের যারা ছিলেন কি কারণে সবাই জানে, তারা যে বক্তব্য রেখেছেন আমরা জানি। আজকেও উনি যে কথা তুলে ধরলেন, তা আমাদের ওই সময় কার অধীনে নির্বাচন হওয়া উচিত, অন্তর্বর্তী সরকার না নিরপেক্ষ সরকার? একেবারে আমি এই কথাটা অল্প করে বলেই শেষ করি। এখানে সেলিম ভাই মাঝে একটা কথা বলেছেন, এইগুলো আসলে আলোচনা হচ্ছে না, এটা হওয়াটা খুব জরুরি। যেমন নির্বাচন ওভারঅল সংস্কার ঐক্যমত্য কমিশন, তারা এখন 16টা প্রশ্নকে প্রাধান্য দিয়ে 15-16টা সেটা আলোচনা করবে, 4টা সম্পূর্ণ করে শেষ করেছে। যদিও এটা যেভাবে বিতর্কের আসর করছে এটা করা উচিত না, এটা আমাদের দিক থেকে পরিষ্কার করে বলেছি এবং আমরা অংশ নিচ্ছি, আমাদের বক্তব্য বলবো। কিন্তু দরকার কোনটা ছিল সেটা কিন্তু আলোচনার টেবিলে নাই। যেটা আপনি তুললেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি করতে হবে, যেমন আপনি যেটা তুললেন, আমি কিন্তু যে 5টা সংকটের কথা বলেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যাতে প্রশাসনিক ম্যানিপুলেশন না হয়, কারসাজি না হয়। তো প্রশাসনিক কারসাজি হবে না কখন? যদি আমরা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এই নামে করতে পারি, যেটা বিগত দিনে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পরে তারা এই যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল। খেয়াল করেন, তারা কোশ্চেন আনলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার সেটা অন-11 করেছিল, আমরা বলেছিলাম কোনো অসুবিধা নেই, আমরা একটা সেফটি ক্লজ রাখি যাতে ওরকম কিছু না করতে পারি। কিন্তু ওইটা করে দলীয় সরকারের অধীনে কর্তৃত্ব বজায় রেখেই সে যে নির্বাচন করতে চাইলে সবকিছু না। এক্ষেত্রে আমি পরিষ্কারও করে বলি, এটা আগেও বলেছি, এখানে বলে দিই, এখন আমাদের এইবারের যে অন্তর্বর্তীকালীন সরকার, কোশ্চেন তো হচ্ছে যে নির্বাচন কার আন্ডারে হবে। যদি আমি পরিষ্কার করে বুঝে থাকি, এই ক্ষেত্রে পরিষ্কার বক্তব্য বলি, নির্বাচনের আলোচনা শুরু হলে আমরা বলেছি, আমি একাধিকবার বলেছি, আজকেও বলি, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজেকে প্রশ্ন করতে বলবো যে আপনি বলেন, আপনি কি নিজে নির্দলীয় নিরপেক্ষ লোক? এনসিপির প্রতি আপনার কি স্বজনপ্রীতি আছে কিনা, অন্য দলগুলোর প্রতি আছে কিনা, আপনি ডিসাইড করেন। আপনি যদি আমরা অধিকাংশ লোক মনে করে যে না আপনি নির্দলীয় নিরপেক্ষ না, তাহলে আপনার থাকা উচিত না। বা আপনি যদি সবাই অধিকাংশ মনে করে আপনি নির্দলীয় নিরপেক্ষ আচ্ছা থাকেন, আপনার যে উপদেষ্টা আছে এর মধ্যে তো কয়েকজন এখন কে না জানে তারা বিশেষ দলের সমর্থক এই কাজগুলো করে, সেইটাই আমাদের সংস্কার আলোচনায় আসা দরকার। সংস্কার আলোচনায় আসা দরকার, ধরেন এখন যারা ক্ষমতা ভোগ করছে বা কিছুদিন আগ পর্যন্ত যিনি উপদেষ্টা ছিলেন, এখন যে একটা দল করলেন, তাকে কি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য ঘোষণা করা উচিত না অযোগ্য করা উচিত? অন্য কারণে বলছে, এখানে ব্যক্তির বিষয় না, কিন্তু আপনি XY যে কোনো একজনের নাম দিয়ে দেন, আমাদের 3 জনের যে কোনো নাম দেন, তাহলে আমি ক্ষমতায় থেকে আমি ক্ষমতার প্রচার প্রপাগান্ডা সব সুযোগ ভোগ করলাম, তাহলে আমি যদি ভোটে অংশগ্রহণ করি তাহলে এই অসম প্রতিযোগিতা সেটা তো তাহলে আবার একটা কর্তৃত্ববাদ স্বৈরাচার অমুকের জন্ম দেওয়ার কাজটা করবে। এই আলোচনাগুলো টেবিলে নাই। সুতরাং আমি মনে করি আমার কনক্লুডিং কথা, নির্বাচন কমিশন আর দেরি না করে দ্রুততর সময় সুনির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, তখন আমরা আমাদের পজিশনগুলো সুনির্দিষ্ট করে আমরা তখন ওই সময় কোন সরকার ক্ষমতায় থাকবে এবং কি করা যাবে আমরা সেই আলোচনায় ঢুকতে পারি এবং জনগণের মত নিয়ে আমরা এই ধারা আগায় যাব। তাহলে আপনি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। সাদাত হোসেন সেলিম, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে দেশ কতটা প্রস্তুত, সেই সঙ্গে নির্বাচন ফেব্রুয়ারি তো না, এখানে ইচ্ছা করলে অক্টোবরে নির্বাচন করা যায়। নির্বাচন কমিশন প্রস্তুত আছে, ভোটার তালিকার প্রস্তুত আছে, এখানে বড় দলগুলো প্রার্থী প্রস্তুত আছে, যারা নির্বাচন করতে চায় আমাদের প্রিন্স ভাইদের মতো যারা নির্বাচন করবেন তাদের মানসিক প্রস্তুতি আছে। সুতরাং এখানে আপনার সমস্যাটা নাই। নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে, নির্বাচন অক্টোবর হতে পারে। আমরা ধরে নিলাম ফেব্রুয়ারি নির্বাচন কমিশন হয়তো ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে
সপ্তাহে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করলো, কিন্তু প্রশ্নটা যেটা আসবে সেটা যে এই যে এনসিপি গ্রাম সরকার, এই এনসিপি গ্রাম সরকারকে দিয়ে তো নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এনসিপি গ্রামের এই যে মানে যেসব ছেলেপেলেদের তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, এগুলো অত্যন্ত আপত্তিজনক। এবং তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গিয়ে যে ধরনের মব সৃষ্টি করতেছে, প্রশাসনকে যেভাবে জিম্মি করতেছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে নিরপেক্ষ নির্বাচন হবে না। এনসিপির সাথে সম্পর্কিত সরাসরি অথবা আপনার মানে ঘুরিয়ে পেঁচিয়ে যারা সম্পর্কিত আছে তাদেরকে বাদ দিয়ে সত্যিকার নিরপেক্ষ, একেবারে সত্যিকার নিরপেক্ষ একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন করা না হয়, এবং প্রয়োজনে এটা সুপ্রিম কোর্টের একটা রায় এনে আপনার অ্যাপিল বিভাগে যে নিষ্পত্তিটা অপেক্ষা মনে আছে, এটাকে নিষ্পত্তিটা করে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকেই তত্ত্বাবধায়ক সরকার করা দরকার। সেই ক্ষেত্রে যারা আপনার এই এনসিপি গঠনের পিছনের মূল ভূমিকা পালন করছেন অথবা যারা এখানে আপনার এনসিপিকে সর্বত্র পৃষ্ঠপোষকতা করছেন, তাদের সরে যেতে হবে। আদারওয়াইজ নির্বাচনটা নিরপেক্ষ হবে না। কারণ এনসিপির আপনার মানে ওইটা যেই ছেলে যারা আছেন তাদের আচরণ, তাদের আপনার তাদের বিভিন্ন রকম হুমকি ধামকির কাছে কিন্তু পুলিশ প্রশাসন বলেন, আপনার জনপ্রশাসন বলেন, এরা কিন্তু অসহায়। সেই ক্ষেত্রে আপনার তাদেরকে এই মানে ভোট টোটাল সরকার প্রক্রিয়া থেকে যদি সরানো না হয়, তাহলে ইউনূস সাহেবের নির্বাচনটা অবশ্যই বিতর্কিত হতে বাধ্য। এবং আমরা চাই না যে এই সময় উনি বিতর্কিত হোক। এবং উনি বলতে চাচ্ছেন যে উনি একটা মানে এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচনটা সারা বিশ্বের কাছে একটা মডেল হিসেবে থাকবে। তো আপনার এখানে এনসিপির প্রতি সহানুভূতিশীল এবং এনসিপির প্রতি সহানুভূতিশীল হয়ে যারা মাঠে কাজ করবেন তাদেরকে নিয়ে তো আপনি নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতে পারি না। যে কারণে আমরা দাবি করছি যে উপদেষ্টা মণ্ডলীর পরিবর্তন করা হোক, সত্যিকার নিরপেক্ষ লোক, দলনিরপেক্ষ লোক দিয়ে উপদেষ্টা মণ্ডলী সাজানো হোক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যথাযথ প্রস্তুতিটা গ্রহণ করা হোক। কারণ জাতি আসলে উন্মুখ হয়ে আছে। আমরা যদিও ডিসেম্বরে চেয়েছি, এখন ফেব্রুয়ারি আমরা মন্দের ভালো এটা মেনে নিয়েছি। এবং সেখানেও যদি কিন্তু কিছু ইয়ে আছে, কিছু ভূরাজনৈতিক ব্যাপার আছে, কিছু আন্তর্জাতিক ব্যাপার আছে, কিছুটা নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য যারা এখানে মানে বসে আছেন তাদের বিভিন্ন রকম খেলাধুলা আছে, সব কিছুকে মোকাবিলা করে ডক্টর ইউনূস সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি আর কোন পথে যাবেন। কিন্তু একটা সমাধান হয়তো হয়েছে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে পারে। আমার কাছে সরকার কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছে না। কারণ হলো কোনো দল তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কেউ তো এমপি নেই, কেউ তো মন্ত্রী নেই। এমপি থাকে, মন্ত্রী থাকে, তারা নির্বাচন করলে সেখানে সমস্যা। এখানে তো সব সমান, জনগণ ভোট দিতে যাবে, লাইন ধরে মানুষ ভোট দিবে, আনসার লাঠি হাতে করা লাগবে না। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, মানুষের ভোটের একটা তীব্র আকাঙ্ক্ষা আছে ভোট দেওয়ার। এই ইয়াং জেনারেশন তো 3টা ভোট, যাদের বয়স এখন 32 তারা এখনো ভোট দিতে পারেনি। ভোট কাকে বলে? নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা বিএনপিও দেখছে কিনা? নিরপেক্ষ সরকার ব্যাপারটা হলো আমাদের তো কোর্ট একটা দিয়েছে যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটা বিএনপি 2000 সেটা কি ত্রয়োদশ নির্বাচন থেকে এক্সিকিউট হবে? ওইটা এখন এতে কোনো সমস্যা নাই তো, কোর্ট তো অলরেডি সেটাকে ইয়ে করছে। সমস্যা চূড়ান্ত মানে এটা বাদ আছে এখনো, তো সমস্যা নাই, তো করতে পারে। তো তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করার ক্ষেত্রে সব ধরনের এখানে ব্যবস্থা আছে তো। এবং বিগত 2টা নির্বাচন আওয়ামী লীগ করেছিল, 3টা নির্বাচন, সেটা তো কোর্টের রায় থাকা সত্ত্বেও তারা করেছে। কোর্ট তো বলেই দিচ্ছে আরও 2টি নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে দেশের পরিস্থিতি বিবেচনায়। তো আওয়ামী লীগ সরকার তো সব মানে না, গায়ে জড়িত সব কিছু করেছে, মানে স্ত্রী তালাক হয়ে যায়নি, আর একটা বেদে ঘর্ষণ করা শুরু করেছে, সেই অবস্থা করেছে আওয়ামী লীগ। এখন আমার কাছে মনে হয় যে এই সরকারের কাছে এখন যে শক্তি সামর্থ্য সরকার আছে, এই যে নির্বাচন সুন্দরভাবে নির্বাচনের